যে 48% মানুষ তারা এখনো জানেই না, তারা মন স্থিরই করতে পারে নাই তারা কাকে ভোট দেবে। আর 18% না 28% বোধহয় 18% তারা বলছে যে তারা জানাবে না যে তারা কাকে ভোট দেবে। আর 7% বলছে আওয়ামী লীগকে। মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের যেই সমর্থক গোষ্ঠী আছে যারা এখন দেশে মানে বিদেশের বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পক্ষে মাইকিং করছে, তারা দাবি করছে যে এই পুরো ভোট 48% প্লাস 18% প্লাস 7%, মানে উইচ গোজ অলমোস্ট 70%, এটা নাকি আওয়ামী লীগের ফেভারের ভোট। হ্যাঁ, সো দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং অবজারভেশন এন্ড দ্যাটস অ্যান ইন্টারেস্টিং ব্যাখ্যা আই উড রাদার সে, বিকজ মানে 48% এখনো মন স্থির করে নাই মানেই তারা নৌকায় ভোট দিবে, বা 18% এখনো কিছু বলছে না মানেই তারা নৌকায় ভোট দেবে, ভয় পাচ্ছে বলতে। বিষয়টা বোধহয় সেরকম না। তবে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ, বড় অংশ বলতে আমি মানে ভিন্ন মত আছে, 20 থেকে শুরু করে 30-35% মানুষ, আমি জানি না বিকজ আমাদের 15 বছর ভোট হয় নাই, ভোট হলে আমি বলতে পারতাম কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের মানে কোর ভোটে আছে, আমাদের নির্বাচন হয় না, সো আই ডু নট নো। ওই অংশটার মানুষের ভোট আপনি পুরাপুরি বাইরে রেখে, মানে তাদেরকে ভোটের বাইরে রেখে আপনি যদি একটা নির্বাচন করেন, সেইটা কি 14 বা 24 রিপিটেশন হবে কিনা সেটা নিয়ে আলোচনা আছে। ইলেকশনটা কার জন্য বলেন তো? ইলেকশনটা কি সরকারের জন্য, ইলেকশনটা কি পলিটিক্যাল পার্টির জন্য, নাকি ইলেকশনটা ভোটারদের জন্য? নিঃসন্দেহে ভোটারদের জন্য। ইলেকশন হলো ভোটারদের জন্য। তাহলে আপনি সমস্ত ভোটারকে আপনাকে অনার করতে হবে। সমস্ত ভোটার যেন নির্বাচনে ভোট দিতে যে তার পছন্দের প্রার্থীদের জন্য কিছু অপশন পায়, যে আমি একে না হলে ওকে দেব, ওকে না হলে ওকে দেব। সেই উত্তম বিকল্প এবার নির্বাচনে থাকছে কিনা, মানে আর্মি চিফের কেন বললো ভাই এটা আমি বুঝি না। বিশেষ করেন মানে একটা জিনিস মাথায় রাখবেন যে তারা যে সমস্ত কথা বলছে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছেন আর্মি সম্পর্কে, এটা তো মানে আসলে আপনি কিভাবে আপনি এটাকে ইগনোর করতেছেন আমি বুঝতে পারছি না। উনি বলছে আমাদের আর্মি মাথায় ঘিলু নাই, তারা বিদেশে যায়, যে অস্ত্র প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর যেহেতু তাদের মাথায় ঘিলু নাই অতএব ওই অস্ত্র তারা কী করে ওদের মাথার মধ্যে, জনগণের মাথার মধ্যে ই করে ঠেকায়। জনগণের মাথায় অস্ত্র কবে ঠেকাইলো? কোনো এক সময় ঠেকাইছে কিনা যায় না, সেটা তো এক সময় আসেনি। কিন্তু উনি যখন কথাটা বলেছেন 2025-এ কিংবা 24-এ আর্মি কি জনগণের মাথায় অস্ত্র ঠেকাইছে? ঠেকাইতো নাই। তাহলে উনি এটা কী করে বলেন? এত সরলীকৃত সিদ্ধান্ত উনি দেন কীভাবে? আমি বুঝতে পারলাম না এটা নিয়ে কেন আর্মি চিফ এতটা ইজিভাবে নিলেন। ওরা বড় হলে লজ্জিত হবে, ওই লজ্জার অপেক্ষা উনি থাকবেন? শুনেন, আপনি আমাকে বললেন যে আপনার মাথায় কোনো ঘিলু নাই, আমি খুশি হব? উনি বলতেছেন তোমরা কিছু মনে করো না। মনে করবো না মানে সবাই মনে করবে। আমি তো মনে করি, আমি তো আর্মিতে যারা আর্মিতে যায়, আমাদের আর্মি গান্ধীজির সেই আপনার মানে কি বলে অহিংস নীতি অনুসরণ করবে, এটা তো আমি চাই না। ওনার মিনিমাম বলা উচিত ছিল যে ওরা যেটা বলছে এটা ভুল বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা হাসনাত আবদুল্লাহ যেটা বলছে এটা ভুল বলছে, আমরা ওটার সঙ্গে একমত না, হয়ে যেত। আমি ওনাদের বলছি না আপনি যে গুলি করে যান মেরে ফেলান, তা বলতেছি না, বাট আপনি যে ওর কথা একমত না এটা তো আপনি বলবেন। একজন লোক বলতেছে, আপনি আপনার লোককে বোঝাচ্ছেন যে তোমরা কিছু মনে করো না, এটা কেমন কথা ভাই? তো 72-এর সংবিধান হলো আওয়ামী লীগের সংবিধান, এবং উনি বলার চেষ্টা করেছেন যে 72-এর যে সংবিধানটা, সেই সংবিধানটা কিন্তু এখন আর নাই, ওইটা অনেক চেঞ্জ হতে 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 আজকের এই অবস্থায় আসছে। এবং ওনার যুক্তি হলো যে এর মধ্যে তো বিএনপিও ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতা ছিল, বিভিন্ন রাজনৈতিক দল এর মধ্যে ক্ষমতায় ছিল, সবাই কিন্তু এই সংবিধানে কিছু না কিছু চেঞ্জ করেছে। সেই হিসেবে সব দলেরই কিছু না কিছু ইনপুট কিন্তু এখানে আছে, তাদের চাহিদার কিছু কিছু জিনিস এখানে আছে। তো উনি বলতে চাচ্ছেন যে এই সংবিধানটাকে ফেলে দিতে হবে কেন, নতুন করে লিখতে হবে কেন, যেগুলো যেগুলো খারাপ আছে ওগুলো চেঞ্জ করলেই তো হয়ে যায়। এটা হলো ওনার বক্তব্য। এবং উনি এটাও বলেছেন যে এটা আসলে আওয়ামী লীগের সংবিধান না, এটা উনি বলেছেন যে একটা গণবিপ্লব হয়েছিল জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই গণবিপ্লবের ফল হলো এই সংবিধান। এটা ওনার বক্তব্য, কিন্তু আমি কিন্তু ওনার বক্তব্য বলতেছি। তো উনি হলো বিএনপির সর্বোচ্চ যে বডি, সেই বডির একজন মেম্বার। উনি হঠাৎ করে ঘরে বসে বসে এটা আবিষ্কার করছেন তা কিন্তু না। আমি মনে করি এটা ওনার স্থায়ী কমিটি যেটা আছে তাদেরই বক্তব্য।
এটা যদি আমাদের বক্তব্য হয় তাহলে আপনি জুলাই সনদকে সংবিধানের উপরে উঠাতে চাইবেন কেন? পারবেন না তো। ওনারা যদি না চায় কেমনি করে হবে? এবং ওনার এই লজিকটা কিন্তু আমার কাছে একদম যে ফালতু মনে হয় তাও কিন্তু না। জাতীয় এই আপনার নাগরিক পার্টি যেটা আছে ওরা চাচ্ছে ওদের একটা আকাঙ্ক্ষা তো কাজ করতেই পারে, ওরা চিন্তা করতেছে এইভাবে চলুক। জামাতও চাইছে, অনেকে বলছে যে আমরা 35টা দল চায়, অসুবিধার কোনো উপায় নাই। কিন্তু 35 ভার্সাস যদি 1 হয়, আবার দেখলাম মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ সাহেব বলছেন যে ওই 35 দলে যা ভোট ওটা কি আমাদের ভোটের সমান হবে? এটা ওটা বক্তব্য বটে। তাহলে আপনি ওই যে 35 জনকে গুরুত্ব দেন, ওই 35 দলে এমন অনেক দল আছে যে দলের কাউকে সভাপতি সেক্রেটারি করে আমিও চিনি না। আমি সাংবাদিকতা করি আজকে 36 বছর হয়ে গেছে ভাই, আমিও চিনি না তাদেরকে। তাদের জাতীয় জীবনে কি গুরুত্ব আছে আমি জানি না, কিন্তু আছে তো দল, তারা তো মিটিং করে বসে চা নাস্তা খায়, আছে তো। তো এখন যদি আপনি 35 জনকে গুরুত্ব দিতে চান, তাহলে আমি কমু যে আমিও সাংবাদিকতা করে আমার কথাও গুরুত্ব দেন, আমিও তো কিছু বুঝি, আশার আলাপ করি। তো এখন এইগুলি নিয়ে একটা জটিলতা ভাই তৈরি হবে। এবং যে কথাটা নাকি হাফিজ সাহেব বলেছেন যে ওরা আমাদের কাছে একটা খসড়া পাঠাইছে, আমরা ওটা আমাদের সিগনেচার করার অর্থ হইল সংবিধান চেঞ্জ, সংবিধান সংশোধিত হয়ে গেল। ওই কি পৃথিবীর কোথাও সংসদের বাইরে সংবিধান সংশোধন হওয়ার কোনো নিয়ম নাই, রীতি নাই, রেওয়াজ নাই। এটাও ঠিক, এটাও সত্য। সংবিধান সংশোধন করতে হলে এটাকে সংসদ সংশোধনী করতে হবে, কারণ অথবা আপনি গণভোটের মাধ্যমে করতে পারেন, কারণ এটা তো জনগণের জন্য। কয়েকটা 36টা রাজনৈতিক দল মিলে আমার আপনার ভাগ্য নির্ধারণ করে দিবে, গণপরিষদ নির্বাচনেরও দাবি জানাচ্ছে। এখন ওইটার সম্বন্ধে তারা কিছু বলে নাই, আমি বলতে পারছি না, আমার মন্তব্য চাইলে পরে বলবো, অসুবিধা নাই। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। ব্যারিস্টার রুমিন ফারহানা, দ্বিতীয় পর্বে যখন রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা হলো, আলোচনার শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে কোনো মুহূর্তে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। কিন্তু আমরা সমন্বিত খসড়ার যে চিত্র দেখতে পাচ্ছি, বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, আগের অবস্থানে কি বিএনপি আছে? দেখুন, জুলাই সনদে যা যা আছে তার সকল কিছুর সঙ্গে বিএনপি একমত এখনই হয়ে যাবে, বা নির্বাচনের আগেই বিএনপি একমত হবে। অন্যান্য দলগুলোর সঙ্গে যে আলোচনা হচ্ছে সেখানেও বিএনপি সব বিষয়ে একমত হবে, সেটা তো আসলে হতে পারে না, তাই না? আমাদের যেই জায়গাটিতে আসলে আপত্তি তৈরি হয়েছে সেটা হলো যে জুলাই সনদটাকে একটা আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে যে জুলাই সনদটা ইট ইজ above any law because this is the will of the people. কোন মানুষের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা এই সনদে দেখতে পাচ্ছি। সংবিধানের ঊর্ধ্বে, পলিটিক্যাল সংবিধানের ঊর্ধ্বে বাংলাদেশে কোনো আইন নয়, কোনো আইন নয়। আপনি যদি একটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করেন, আপনি যদি বাংলাদেশের সংবিধানকে মানেন, তাহলে সংবিধানের সঙ্গে যেই সকল আইন মানে অসামঞ্জস্যপূর্ণ, হ্যাঁ, ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন, সেই আইনগুলো কিন্তু অটোমেটিক্যালি বাতিল বলে গণ্য হয়। সো কনস্টিটিউশনের উপর কোনো আইন বা কোনো চুক্তি বা কোনো সমঝোতা বা কোনো সনদ হতে পারে না। কিন্তু আপনি যখন এটাকে আইনি ভিত্তি দেওয়ার কথা বলছেন, তাহলে অ্যাট বেস্ট আপনি এখন কি করতে পারেন? আপনি একটা অধ্যাদেশ জারি করতে পারেন, কারণ এই মুহূর্তে তো পার্লামেন্ট নাই, তো এটাকে আপনি আইনি ভিত্তি কিভাবে দেবেন? আপনি অধ্যাদেশ জারি করতে পারেন। ভবিষ্যতে যে গভর্নমেন্টটা আসলো বা আসবে, সেই গভর্নমেন্ট চাইলে অধ্যাদেশ রাটিফাই করতেও পারে, রাটিফাই নাও করতে পারে। সকল অধ্যাদেশ যে পরে সরকার এসে গ্রহণ করে তা তো নয়। বহু অধ্যাদেশ জারি হয় যেটা পরবর্তীতে নির্বাচিত সরকার এসে যেটাকে আর গ্রহণ করে না। সো আপনাকে দেখতে হবে যে পরবর্তীতে যেই সরকারটি আসবে, যেই দলটি রাষ্ট্র ক্ষমতায় যাবে, সেই দলটির কতটুকু সদিচ্ছা আছে যে ঐক্যমতের বিষয়গুলোতে একমত হয়ে সেগুলোকে বাস্তবায়ন করা। অনেকগুলো বিষয় আছে যেগুলোতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সুতরাং সেই বিষয়গুলো বিএনপি যদি ক্ষমতায় যায়, আদৌ তারা সেগুলো মানবে কিনা, তারা মানতে বাধ্য কিনা, তারা যেহেতু আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা ক্ষমতায় গেলে বলবে কিনা যে এগুলো তো আমি মানতে বাধ্য না, এগুলো আমার উপর অ্যাপ্লিকেবল না, বিকজ আমি অনেক আগেই এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছি। সব রাজনৈতিক দল মিলে 15টি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যার মধ্যে 10টি বিএনপি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, 10টি বিএনপি দিয়েছে। বিএনপি যদি ক্ষমতা না এসে অন্য কোনো দল আসে, তারা যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বা সেই দল যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তারা মানে বাস্তবায়ন করবে কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন। বিকজ এটা কিন্তু এখনো আমরা খুব পরিষ্কার না যে নোট অফ ডিসেন্ট যেগুলো দেয়া আছে
সেগুলো কি অ্যামেন্ডেড হয়ে ইমপ্লিমেন্টেড হবে, নাকি আনঅ্যামেন্ডেড অ্যাজ ইট ইজ ইমপ্লিমেন্টেড হবে, নাকি ইমপ্লিমেন্টেড হবেই না? উই ডু নট নো। তবে আমার যে মোদ্দা আর্গুমেন্ট সেটা হচ্ছে আপনার সকল আয়োজন, সকল প্রচেষ্টা, সকল আইন, সকল অধ্যাদেশ, সকল বিধি, সংবিধান, সকল কিছু মিলিয়ে আপনার বক্তব্য কিন্তু খুব সিম্পল। আপনার বলতে আমি এনসিপি, জামাত এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলছি। বক্তব্য খুব সিম্পল, বাংলাদেশে যেন আরেকবার কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, বাংলাদেশে এখন যে কনস্টিটিউশনটা মানে কনস্টিটিউশনটা আছে সেখানে কোথাও কোথাও কি বলা আছে যে আপনি বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারবেন? কোথাও কি বলা আছে আপনি জোরপূর্বক বল প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা দেশের কোনো নাগরিককে তুলে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ গুম করতে পারবেন? কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা, এগুলো যেমন বলা নেই, কিন্তু সংবিধান বিশেষজ্ঞরাই তো আবার এই অভিযোগটা করে যে প্রধানমন্ত্রীকে আমাদের সংবিধানে এতটাই ক্ষমতা দিয়েছে, সেখানে একজন সাম্যবাদী মানুষও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে। দেখুন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য নিয়ে দলগুলোর মধ্যে ডিটেইলড আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা অনেকখানি বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার ধারণা দলগুলো বেশ অনেকগুলো বিষয় একমত হয়েছে। এবং একই ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেটা নিয়েও দলগুলো সমন্বিত খসড়া যেমন দেখলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন একটি প্রস্তাব করা হয়েছে, যেখানে বিএনপি দফায় দফায় আলোচনা আপত্তি জানিয়েছিল। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তো এই বিষয়গুলো আলোচনায় এসছে। এখনো আমি বলছি না যে আলোচনা কমপ্লিট হয়ে গেছে বা নির্বাচন আগামী কালকেই হতে যাচ্ছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি নির্বাচন কবে, আমি এই প্রশ্নটা আমি হয়ে করছি না, এই প্রশ্নটা বাতাসে আছে, এই প্রশ্ন সাধারণ মানুষের মনে আছে। সরকারের ঘোষিত সময়ে তাহলে কি আস্থা নেই? সরকারের নিজেরই কি আস্থা আছে ঘোষিত সময়ের প্রতি? আমি কেন এই কথাটা বলছি? আশঙ্কা কেন? দেখুন, সরকারের কমপক্ষে 2 জন উপদেষ্টা এবং সরকারের বেশ হাই অফিসিয়াল ব্যক্তি দফায় দফায় বলছেন অন্য দল যে যাই বলুক নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে। যখন আপনি একই কথা রিপিটেডলি বলতে থাকেন তখন ওইটা না আপনার এক ধরনের কনফিডেন্সের অভাব বোঝা যায়। আপনি যে নিজের বলা কথায় খুব বেশি আস্থা রাখতে পারছেন না সেটা বোঝা যায়। 2 হচ্ছে, বাংলাদেশে যেই রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, যে বলছে ফার্স্ট পাস দ্য পোস্টে নির্বাচন হবে। জামাত, এনসিপির মতো আরো কিছু দল এবং ইসলামী আন্দোলন তারা বলছে না, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচনটা কোন ভাবে হবে এটা নিয়েও কিন্তু দলগুলোর মধ্যে এখনো ঐক্যমত প্রতিষ্ঠা হয় না। সে বিষয়ে একটা প্রশ্ন রাখতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে জবরদস্তি করা অযৌক্তিক, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানতে চাই, দাবি মানতে বিএনপিকে জবরদস্তি করা হচ্ছে কি? করলে কে করছে? একরকম ইমপ্লয়েড প্রেসার কি আপনারা দেখতে পাচ্ছেন না? যখন বিএনপি এই বিষয়টিতে স্পষ্টভাবে না বলেছে এবং তার যুক্তিগুলো বিএনপি তুলে ধরেছে, তারপরেও আমরা রিপিটেডলি বিভিন্ন কর্নার থেকে কিন্তু দেখতে পাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ঐক্যমত কমিশন কিন্তু লোয়ার হাউসে বা নিম্ন কক্ষে তারা কিন্তু পিআর পদ্ধতির কথা মানে প্রস্তাবেই রাখে নাই, তারা বলেছে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি। কিন্তু এখন আমরা নতুন করে পলিটিক্যাল পার্টিগুলোকে দেখতে পাচ্ছি, কিছু কিছু পলিটিক্যাল পার্টি তারা নিম্ন কক্ষেও পিআর এর জন্য আন্দোলন করছে। লাস্টলি একটা 3 নম্বর যে কারণে আমি নির্বাচন কবে হবে এটা নিয়ে আমার মধ্যে সংশয় আছে, ব্র্যাকের একটা জরিপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিরাজনীতির জরিপ যেটা বলছে, আপনি যখন এই সংখ্যাটা প্রকাশ করছেন তখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নতুন করে অভিযোগ করলেন একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার তোড়জোড় করছে, এই দলকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে আনতে চায় তারা। আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদের জাতীয় পার্টির হয়ে নির্বাচনে নিয়ে আসার পায়তারা চলছে। পর্দার অন্তরালে এমন কিছু হচ্ছে কিনা, যেহেতু জার্সি বদলের এক ধরনের প্রচলন আমাদের দেশে আছে, এমন কোনো শঙ্কা বোধ করেন কিনা? আমার কানে এগুলো কিছু আসে নাই, আমি জানি না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি সরকারে আছেন, গোয়েন্দা সংস্থার সাথে নিশ্চয়ই ওনার ভালো মানে সম্পর্ক থাকারই কথা, গভর্নমেন্টে আছেন, উনি জানলেও জানতে পারেন। আমার কাছে এরকম কোনো তথ্য নেই। রাদার কিছুদিন আগে একটা রিপোর্ট এসছে গণমাধ্যমে, বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে এনসিপি জামাতের মধ্যে এক ধরনের দর কষাকষি আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। অ্যাটলিস্ট ইসলামী দলগুলোর সাথে বিএনপির একটা দর কষাকষি। তো সেটা যদি হয়, সেই নির্বাচনকে কি আপনি ফেয়ার নির্বাচন মানে সেটা হলে কি হতে পারে? সেটা হলে যেটা হতে পারে যে বিএনপি কিছু আসনে প্রার্থী দিল না,
কারণ এইবার কিন্তু ধানের শীষ মার্কায় অন্য দল থেকে এসে কেউ নির্বাচন করতে পারবে না, বা কোনো দলের প্রতীকে আসলে নির্বাচন করার সুযোগ নেই, যেহেতু আরপিও সংশোধন হয়েছে। সো আপনি ছাড় দিলে কি করতে পারেন? ওই আসনের প্রার্থী দিবেন না। কিন্তু না ভোট তো আছে, এক তো না ভোট আছে, দুই হলো আপনি স্বতন্ত্র প্রার্থী ঠেকাবেন কি করে? স্বতন্ত্র প্রার্থী ঠেকাবেন কি করে? আপনি কি মনে করেন যে ওই নাম সর্বস্ব দলগুলোর ক্যান্ডিডেট দাঁড়ালো আর বিএনপির একটা স্ট্রং স্বতন্ত্র দাঁড়ালো, স্ট্রং এরও দরকার নেই, মিডিয়াম স্বতন্ত্র দাঁড়ালো, যে এলাকায় 8-10 বছর ধরে কাজ করছে, কে জিতবে? চোখ বন্ধ করে ওই স্বতন্ত্র জিতবে। সুতরাং এইসব ভাগাভাগি করে তো লাভ নাই। রাদার নির্বাচনটাকে নির্বাচনের মতো হতে দেন। মানুষ যদি মনে করে 299 আসনে তারা কোনো দলকে পাঠাক, তার মানে ইনএভিটেবল কনসিকুয়েন্স যা হওয়ার সেটা দেশের উপর দিয়ে যাবে। এই ট্রায়াল এন্ড এরার প্রসেসের মধ্যে দিয়ে একটা দেশ ধীরে ধীরে মজবুত গণতন্ত্রের ভিত্তির উপর দাঁড়ায়। আপনি যতই শ্যাম ইলেকশন করতে থাকেন না কেন, আপনি কিন্তু কথার কথা নির্বাচন করতে পারবেন, কিন্তু গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে না। মাসুদ কামাল, এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা একটা ভিন্ন প্রেক্ষাপটে ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে কি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে? তাহলে কিভাবে হবে? যেই বাস্তবতা ব্যারিস্টার রুমিন ফারহানা তুলে সব দল অংশ না করলে কেমন করে হবে ভাই? যদি এর মধ্যে আমরা দেখি জোট হলো, আসন ভাগাভাগি হলো, হোক, ওখানে তো দল তো আছেই। শুনেন, মোট কথাটাকে আমি বলি আপনাকে, ইলেকশনটা কার জন্য বলেন তো? ইলেকশনটাকে সরকারের জন্য, ইলেকশনটাকে পলিটিক্যাল পার্টির জন্য, নাকি ইলেকশনটা ভোটারদের জন্য? নিঃসন্দেহে ভোটারদের জন্য। ইলেকশন হলো ভোটারদের জন্য। তাহলে আপনি সমস্ত ভোটারকে আপনাকে অনার করতে হবে। সমস্ত ভোটার যেন নির্বাচনে ভোট দিতে যে তার পছন্দের প্রার্থীদের জন্য কিছু অপশন পায়, যে আমি একে না হলে ওকে দেব, ওকে না হলে ওকে দেব। উত্তম বিকল্প এবার নির্বাচনে থাকছে কিনা? যখন বাংলাদেশের নির্বাচনী কথা আসে তখনই আমরা সব অদ্ভুত অদ্ভুত বিশেষণ যুক্ত হতে দেখি। কখনো শুনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, কখনো শুনি অন্তর্ভুক্তিমূলক, কখনো শুনি আন্তর্জাতিক মানদণ্ড, কখনো শুনি উৎসব মুখর। এক এক সময় এক এক মানে বিশেষণ এসে যুক্ত হয়। দেখুন, পৃথিবীর অন্য সকল দেশেও তো নির্বাচন হয়, কিন্তু সেখানে তো সব অদ্ভুত বিশেষণ আমরা যুক্ত হতে দেখি না। আর বাংলাদেশে এইসব বিশেষণ যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা দিনের ভোট রাতেও হতে দেখি, আমরা একদলীয় ভোট করে সংসদ পুরোটা দখল হয়ে যেতে দেখি, আমরা দেখি মানে আমি দামি নির্বাচন, কিংবা মধ্যরাতে ভোট হয়ে গেছে, কেউ ভোটই দিতে পারে নাই, অদ্ভুত অদ্ভুত সব দেখি। সো এইসব ভারী ভারী বিশেষণ যুক্ত না করে নর্মালি যে নির্বাচনটা স্বাভাবিক হয়। কিরকম নির্বাচন স্বাভাবিক? যারা প্রার্থী হতে চাইছে তারা প্রার্থী হতে পারবে, যারা ভোটার তারা নির্ভয়ে যাকে তাদের পছন্দ, যাকে তাদের খুশি তাকে ভোট দিতে পারবে, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, আইন প্রশাসন যারা কর্মকর্তারা আছেন তারা তাদের দায়িত্ব আইন শৃঙ্খলার মধ্যে থেকে তাদের দায়িত্ব পালন করবেন, কোনো পক্ষের দিকে টিল্টেড হয়ে বা কোনো পক্ষের দিকে বেশি একটু ঝুঁকে গিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন না। আমরা চাই রাজনৈতিক দলগুলো যখন প্রচারণা চালাবে, একটি দল আরেকটি দলের উপরে কোনো রকম কোনো সহিংসতা হামলা করবে না। একটি দলের প্রার্থী বা তার কর্মী তারা অন্য দলের সহিংসতা বা হামলার শিকার হবে না। ছোট দলগুলো যারা হয়তো অত বড় জমায়েত করতে পারে না বা অত বেশি লোকজন তাদের দলে হয়তো নেই, তারাও যাতে একটা বড় দল যে সুযোগ সুবিধা নিয়ে নির্বাচন করবে, ছোট একটি দল যার হয়তো তত জনবল নাই, অত শক্তি নাই, অত অর্থ নাই, অত পেশি শক্তি নাই, সেও যেন নির্বাচনে সমান অধিকার লাভ করে। এগুলো তো ভাই বেসিক, একটা নির্বাচনের বেসিক। কিন্তু এই বেসিকটাই বাংলাদেশে আমরা এখনো করতে পারলাম না বলেই আন্তর্জাতিক মান শুনতে হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ শুনতে হয়, অন্তর্ভুক্তিমূলক শুনতে হয়, উৎসব মুখর শুনতে হয়, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আমি দিয়ে যাব এটাও আমাদের শুনতে হয়, বাংলাদেশে 53 বছরে কোনো মানে সকল নির্বাচনকে ছাড়িয়ে যাবে এইবারের নির্বাচন, এইসব ওয়াদাও শুনতে হয়। এত কথার দরকার নাই। বাংলাদেশে না আমরা দেখি দেশপ্রেম নিয়ে এত কথা, এত বুলি, এত গান, এত কবিতা, এত নাটক, এত মানে চেতনা নিয়ে এত বকবক, এটা পৃথিবীর কোথাও হয় না। আমাদের ভেতরে দেশপ্রেম নাই বলে আমাদের এত জোরে জোরে এগুলো আওয়াজ করতে হয়। নির্বাচন হবে যেভাবে নির্বাচন হওয়ার কথা, যেভাবে আর 10টা দেশে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে, ওইটুকু গ্যারান্টি দিতে পারলেই হইলো ভাই। কিন্তু বিতর্কিত নির্বাচনের পর জনগণের নির্বাচনের প্রতি আস্থা ফেরানোটা কতটা চ্যালেঞ্জিং? আমার মনে হয় যেহেতু দলীয় সরকার ক্ষমতায় নাই এবং এই নির্বাচনটার সময়ও কোনো
পার্টিকুলার দলের সরকার ক্ষমতায় থাকবে না, সো মানুষ অটোমেটিক্যালি সাহস পাবে, মানুষ ভোট কেন্দ্রে যাবে। এখন আমার যেই জায়গাটায় শঙ্কা সেটা হলো দলগুলোর ভেতরে যেন সহিংসতা না হয়, দলের নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে যেন সহিংসতা না হয়, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটাই এই নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নিশ্চয় আপনি অবগত আছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে ইসি। ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না। 16 বছর পর সশস্ত্র বাহিনী এই ক্ষমতাটি আবারও ফিরে পেতে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কতটা যুগোপযোগী ভূমিকা রাখবে? দেখুন, সশস্ত্র বাহিনী কিন্তু এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। এখনো কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমরা দেখছি সংখ্যালঘু সম্প্রদায়ে বেশ কয়েকটি ঘটনা পরপর হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে কিভাবে হেনস্থা করা হয়েছে, নারীদের উপর হেনস্থা করা হয়েছে। আমরা দেখেছি যারা সমাজের ব্যাকওয়ার্ড সেকশন অফ দ্য সোসাইটি তাদের উপরে হামলা হয়েছে। আমরা দেখেছি স্বৈরাচার সরকারের যারা মন্ত্রী এমপি ছিল কিংবা নেতা ছিল তাদের বাড়িতে গিয়ে মব হামলা করেছে। আপনি একজন মানুষকে তার অপরাধের জন্য 100 বার বিচার করবেন, 100 বার বিচার করবেন, কিন্তু মবের হামলা যেমন অবৈধ, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়াও কিন্তু অবৈধ, দুটাই অবৈধ। এইটুকু সেন্স আপনার মাথায় যেন কাজ করে। আসলে পুরোপুরি আশঙ্কা মুক্ত হবার জায়গা তৈরি না, আমি তা মনে করি না, এবং একদমই না। এবং দেখুন, আমি আমার জন্মের পরে কখনো সশস্ত্র বাহিনী নিয়ে ফেসবুকে ঠাট্টা তামাশা করা, পলিটিক্যাল পার্টির মানে কি বলবো, বাচ্চা ছেলে মেয়েরা জাতা ভাষায় সশস্ত্র বাহিনীকে আক্রমণ করা, এটা হয়নি কখনো। এবং আপনি দেখুন, আমাদের এই সশস্ত্র বাহিনী নিয়ে কথা বলার আগে দুটো তথ্য আপনার মাথায় রাখতে হবে। এক হচ্ছে 5ই অগস্ট থেকে 8ই অগস্ট তারা সেনাবাহিনী প্রধান বলেছিলেন, আর্মি চিফ বলেছিলেন, আই এম নাও ইন কন্ট্রোল, আমি আপনাদের সাহায্য কামনা করছি এবং আমি দায়িত্ব নিলাম। এবং তিনি রক্তপাতহীনভাবে একটি অভ্যুত্থানকে সফলতা দিয়েছেন। মানে রক্তপাতহীন বলতে আমি 5ই অগস্টের গণভবনের হামলাকে বুঝেছি রক্তপাতহীন। 2 হচ্ছে তিনি কিন্তু চাইলে তখনই ক্ষমতা নিতে পারতেন, তিনি কিন্তু ক্ষমতা নেন নাই। এবং লাস্ট, শেখ হাসিনা যদি টিকে যেতেন, এই আর্মি চিফের কিন্তু কোর্ট মার্শাল হতো। উনি গুলি চালান নাই ওনার দেশের মানুষের উপরে। উই শুড নট ফরগেট দ্যাট। এত অকৃতজ্ঞ হওয়া ভালো না। ধন্যবাদ। মাসুদ কামাল, সেনাবাহিনী প্রসঙ্গে নানা ধরনের কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জানিয়েছেন, যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের বয়সী, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, দলীয় নেতাদের বক্তব্যের দায় দলকে এড়াতে পারে? দল ভুল বুঝে লজ্জিত হচ্ছে কি? লজ্জিত কেউ হচ্ছে না, লজ্জিত আমরা হচ্ছি। ওনাকে বললো বয়স কম, এক একজন বিয়ে সাথে করে ফেলেছে, বয়স কম কেমন করে? এক একজন বিয়ে সাথে করে ফেলেছে সবাই, এদের বয়স কম, তাহলে কম বয়সে নাবালক অবস্থায় বিয়ে করছে, কি বলে উনি? গণঅভ্যুত্থানের পর বারবার সেনাবাহিনী কেন আক্রমণের শিকার হচ্ছে? এখন ওরা কেন করেছে ওরা বলতে পারবে, আমি কেন বলবো? কিন্তু ওরা এটা বলা ঠিক না। মানে এরা জানেন কি, আমি বলি আপনাকে সমস্যা যেটা হচ্ছে, নির্বাচন তো হওয়ার কথা ফেব্রুয়ারিতে, কেউ কেউ চায় যে নির্বাচনটা এই সময় না হোক, একটা আওলা ঝাওলা বাজে নির্বাচনটা যদি পিছিয়ে দেওয়া যায়, খারাপ কি? তারা কি ক্ষমতার সুবিধাভোগী? অবশ্যই। এই জন্য যারা চায় না, দেখেন এখন নির্বাচন হচ্ছে না, দেশে কে আছে? ইউনূস সাহেব আছে। ইউনূস সাহেবের কাছ থেকে কিন্তু ক্ষমতার ভাগ এনসিপি পাচ্ছে, জামাতও পাচ্ছে, বিএনপি কিছু পাচ্ছে, আবার বিএনপি সারা দেশে পাচ্ছে। সারা দেশে চাঁদাবাজি মান্দাবাজি বিএনপির লোকজন করতেছে, বিএনপিটা মোটেই ফিরে যেতে পারতেছে না। এরে বহিষ্কার করে তারা বহিষ্কার করে, তাদের কি আসে যায়? তারা চাঁদাবাজি করে। কাজে এই হলো অবস্থা। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এনসিপি আর জামাত এই অবস্থাটা করতে পারবে? এই সুবিধাটা পাবে না তো। এই যতদিন থাকবে ততদিন তাদের সুবিধা হবে। মূল লক্ষ্য তো এটাই, আর কিছু না। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। ব্যারিস্টার রুমিন ফারহানা, শেষ প্রশ্নটি মাসুদ কামালের অভিযোগের রেশ ধরে করতে চাই যে সারা দেশে বিএনপি চাঁদাবাজি করছে, যদি ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি তৃণমূল এতটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, ক্ষমতায় গেলে কি হবে? ক্ষমতায় গেলে কি হবে এটা তো যদি ক্ষমতায় যায় তখনই দেখা যাবে, এটা তো আর আমি এখন বলতে পারবো না কি হবে। তো সরকারের পুলিশ আছে, বাহিনী আছে, তারা কেন ধরে না? বিএনপি তার যদ্দূর সম্ভব বহিষ্কার করার করেছে, হয়তো
যতজন বহিষ্কার হয়েছে তার চেয়ে চাঁদাবাজের সংখ্যা আরো অনেক বেশি। কারণ গতকালকে আমি প্রথম আলোতে দেখছিলাম একজন খুব গর্ব করে বলতেছে, উনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক, যে আমাদের এখন সিজন চলতেছে। তো এখন কি বলবো, এটা তো আর কিছু বলার নাই। এখন সরকার ব্যবস্থা নেয় না, সরকার চাঁদাবাজি অবাধে করতে দিচ্ছে। তো এটা তো বিরাজনীতিকরণেরই একটা প্রক্রিয়া। আমি ব্র্যাকের যেই জরিপের কথা আপনি বললেন, বিরাজনীতিকরণের একটা, বিআইজির জরিপের কথা বলেছি, বিআইজির জরিপের কথা, সেটা যেমন বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া, তার একটা অংশ। আমি তো মনে করি এই যে ক্রিমিনাল অফেন্স দলের সঙ্গে যুক্ত যারা তারা করতেছে, সেখানেও তো সরকারের তেমন কোনো টনক নয় না। ধরুন এই যে পরিবেশ উপদেষ্টা সারা জীবন ধরে খালি পিআইএল করেই গেলেন কোর্টে, এই যে বালু আর পাথর নিয়ে মানে একেবারে দুর্নামে টেকা যায় না। সব দল নাকি এক বিষয় ঐক্যমত আসছে, ঐক্যমত কমিশনে গিয়ে সব দল ঐক্যমত হয় না, বাট বালু পাথর নিয়ে দলগুলোর মধ্যে কোনো মতের অমিল হয় না। তো কোথায় এখানে পরিবেশ উপদেষ্টা কি ভূমিকা পালন করতেছে না তো। উনি আজকে দেখলাম খুব দুঃখ নিয়ে বলছে, আমি যেদিকে যাই সেদিকেই সমস্যা দেখি, আমার সময় 12টা হাতি মারা গেছে। তো আপনি বলেন, এগুলো কোনো দায়িত্বশীল পদে থাকা মানুষের কথা? তবে কি সরকারের উৎসাহেই চাঁদাবাজি চলছে? আমি জানি না কার উৎসাহে চলছে। বাস্তবতা হলো চাঁদাবাজি চলছে, বাস্তবতা হলো সরকার ব্যবস্থা নিচ্ছে না, বাস্তবতা হলো মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে, বাস্তবতা হলো মানুষ আতঙ্কে আছে। এটা হলো বাস্তবতা। আমি যা দেখি আমি আপনাকে সেটুকু বললাম, এর ভিতরের কাহিনী আমি জানি না। তো বলা হয়ে থাকে যে লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টা কিছুটা বিএনপির প্রতি ঝুঁকে গেছে, এমন অভিযোগ কিন্তু এনসিপি নেতাকর্মীদের। আসলেই কি তাই? এটা দুইটা কারণ হইতে পারে। এনসিপির এই কথা বলার পিছনে দুইটা কারণ হইতে পারে। এক হলো যে তারা অলরেডি বাংলাদেশের মাটিতে রাজার দল হিসেবে এস্টাবলিশড। এটা আমরা বলতেছি তা না, সিপিডির মতো সংগঠনও, থিঙ্ক ট্যাঙ্কও বলতেছে যে তারা সরকারের মানে আশীর্বাদ পুষ্ট একটা দল। টিআইবিও এমনটি বলেছে, টিআইবিও একই কথা বলেছে। সো ওইখান থেকে বের হয়ে আসতে হলে তাদেরকে আরেকটা দলের উপর দায় চাপাতে হবে। সো সেটা একটা ট্যাকটিক্স হতে পারে। আর দুই যেটা হতে পারে সেটা হচ্ছে যে তারা যে ধরনের সুবিধা গত 1 বছর ধরে পেয়ে এসেছিল, অবাধে চাঁদাবাজি করার সুবিধা, নিজের দলের নারী নেত্রীদেরকে হেনস্থা করার সুযোগ সুবিধা, নিজের দলের থেকে বের হয়ে গিয়ে নারী নেত্রীরা কমপ্লেন করছেন, মানে আমি উমামা ফাতেমার কথা বলছি, মানে শুধু যে নারী ঘটিত স্ক্যান্ডাল তাই না, অন্যান্য আর্থিক নানা স্ক্যান্ডাল, স্ক্যাম, অনেক কিছু, তো এগুলো বেরোচ্ছে। এগুলো তারা যে 1 বছর করতে পেরেছে, এখন হয়তো তারা সেই লাইসেন্সটা পাচ্ছে না। যেমন পরিবেশ উপদেষ্টা 2 দিন আগে বলে, এনসিপি যাই বলুক, সরকার যখন বলছে তখনই নির্বাচন। সো ইট ওয়াজ আ বিগ ব্লো অন দেম। তারা তো এটাতে অভ্যস্ত না, তারা তো প্যাম্পার্ড হয়ে অভ্যস্ত। মাসুদ কামাল, এই বিষয়ে যদি আপনি মন্তব্য করেন, এতদিন আমরা শুনে এসেছি যে সরকারের সাথে এনসিপির এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এনসিপি কিংস পার্টি। এখন আমরা দেখছি যে এক ধরনের বিপরীতমুখী অবস্থান। সেটি কি আসলেই বাস্তবতা নাকি লোক দেখানো কিছু হচ্ছে? দুটোই হতে পারে, লোক দেখানো হতে পারে, আর বাস্তবতা হতে পারে। বাস্তবতা হতে পারে এই কারণে, এনসিপিটাকে ইউনূস সাহেব তৈরি করছিল কেন? উনি মনে করছিল যে ওনার একটা খায়েশ ছিল একটা পলিটিক্যাল পার্টি করার আগে একবার, সেটা হয় নাই, পূরণ হয় নাই। উনি চাইছিল এইবার বৈধ হবে, কিন্তু এইবারও হয় নাই। এটা ওনার দোষটা, এটা মানে উনি ক্ষতি করছে, কিন্তু এনসিপি নিজেরাই নিজেদের মানে ক্ষতি করে ফেলাইছে। এনসিপি পোলাপানের যে দায়িত্ব, টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে, সমানে এগুলি আরম্ভ করছে তারা, ক্ষমতা টাকা পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছিল। এখন যখন দেখলো এনসিপি হচ্ছে না, তখন ওনার তো একটা এক্সিট রুট লাগবে না, এক্সিট প্ল্যান তো লাগবে। কার উপর ভর করে উনি করবেন, বেরিয়ে যাবেন। দেখেন 1/11 সময় কিন্তু ওই আর্মি চিফ ছিল, যারা ছিল আর্মির যারা ছিল, এদের কিন্তু একটা প্ল্যান ছিল যে আমরা আওয়ামী লীগের উপর ভর করে তারপরে বাইরে যাব, এবং তারা নিরাপদে যেতেও পেরেছেন। এইবার তাহলে তারা কার উপর ভর করবেন? এখন উনি বিএনপির বন্দরে নৌকা ভিড়াইছেন যে বিএনপির উপর ভর করে আমি বেরিয়ে যাবো আমরা। এই জন্য উনি বিএনপি দিকে একটু বেশি ঝুঁকছেন। এটা আবার এনসিপি পছন্দ করেছেন না। এনসিপি বলছে তোমরা আমাদের মাঠে নামাই দিয়ে এখন তুমি উপর থেকে মই কে নিয়ে যাচ্ছ গাছে উঠে, এটা তো হয় না। এখন এনসিপি পোলাপান হয়তো তো কোনো ব্যালেন্স নাই, তারা মানে উল্টাপাল্টা কথা বলতেছে, যে অমুক জায়গায় যে সিরজা দিয়ে আসছো, অমুক করছো তমুক করছো, এগুলি কোনো ভাষা হলো বলতেছে ওরা। এটা ওদের বয়সজনিত ভাষা, কিছু করার নাই।